দেখো এই ক্লাসে আমরা যে প্রত্যেকটা হিমালয় যে পার্টস আছে, পার্টস অফ ডিফারেন্ট হিমালয়, একটা আগের ক্লাসে আমরা ম্যাপ ওয়াইজ দেখেছি, এবং এই ক্লাসে আমরা কি করব, প্রত্যেকটা হিমালয়ের মধ্যে ইম্পর্টেন্ট আরো কি কি জিনিস আছে, মেন রিভার আছে, মেন পাস আছে, কিছু ইম্পর্টেন্ট দুনস আছে, যেমন দেরাদুন, কোটলিদুন, পাটলিদুন, এরকম করে ইম্পর্টেন্ট কিছু লেক বা রিজার্ভার আছে, সেইগুলো নিয়ে প্রত্যেকটা হিমালয়ের প্রত্যেকটা পার্টে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, এবং এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো। দেখো ডিভিশন আমরা হিমালয়ের ম্যাপ ওয়াইজ দেখেছি, এরপর শুধু ইনফরমেটিভ বলবো যে জায়গাটা। প্রথমে হচ্ছে ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ে কি কি জিনিস আছে, এভারেজ হাইট কত। তোমরা জানো যে হিমালয় পর্বতমালায় এরকম ভাবে একটা বাঁক রয়েছে, এবং এখানে রয়েছে মিডিল হিমালয়, যেটা হচ্ছে তোমার গ্রেটার হিমালয়ের এই পার্ট। দুটো পর্বতের নাম বলবো, একটা হচ্ছে নাঙ্গা পর্বত, আরেকটা হচ্ছে নামচা বারোয়া। নাঙ্গা পর্বত জম্মু কাশ্মীর রয়েছে, নাঙ্গা পর্বত, এটার উচ্চতাও আমি বলেছিলাম। নাঙ্গা পর্বত, আরেকটা হচ্ছে নামচা বারোয়া। এরকম ভাবে হিমালয় পর্বতমালা একটা বাঁকের মতো রয়েছে, এটাকে বলা হচ্ছে সিনটেক্সিয়াল ব্যান্ড। এই সিনটেক্সিয়াল ব্যান্ড রয়েছে এরকম ভাবে বাঁক, এইভাবে রয়েছে একদম নামচা বারোয়া অরুণাচল প্রদেশ পর্যন্ত হিমালয় পর্বতের বিস্তৃতি রয়েছে। এবং প্রস্থচ্ছেদ যদি করো হিমালয় পর্বতকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, তোমরা জানো উপরের ভাগটায় আমরা দেখেছি যে তিনটে ভাগে যদি ভাগ করা হয়, তাহলে উপরের ভাগটা গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, এভারেজ উচ্চতা হচ্ছে 6000, মিনিমাম 6000 মিটার। ঠিক আছে, এটা সবসময় মিটার হয়, কোনো সময় কিলোমিটার হবে না উচ্চতা। তারপর ধরো তারপরের উচ্চতা হচ্ছে এভারেজ 4000-এর মতো উচ্চতা। এইগুলো কখনো পরীক্ষায় আসবে না যে এভারেজ কত উচ্চতা আছে, খুব কমই আসে পরীক্ষায়। আর লেসার মানে যেটা হচ্ছে আউটার হিমালয়, যেটা 900 থেকে 1200 মিটার, অনেক সময় অনেক বইয়ে 600 থেকে 1500 থাকতে পারে, এগুলো ডিবেটিং জায়গা। এখনো যদি হিমালয় তুমি বিভিন্ন জায়গায় মাপ করে মেজারমেন্ট করো, তাহলে কিন্তু আরো আলাদা কিছু ইনফরমেশন বেরোবে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে কনফিউশন রেখে লাভ নেই। তাহলে ট্রান্স হিমালয় প্রথম যে প্রত্যেক হিমালয়ের পার্ট আছে, সেই হিমালয়ের পার্ট গুলো নিয়ে একটু একটু জিনিস আমরা ডিসকাস করব। যে ট্রান্স হিমালয় জিনিসটা কি আছে, এই নাঙ্গা পর্বতে এইসব জিনিস ট্রান্স হিমালয় নেই, এগুলো হিমাদ্রি হিমালয় রয়েছে, বা যেটাকে গ্রেটার হিমালয় বলা হয়। আচ্ছা, ট্রান্স হিমালয় যেটাকে বলা হয় সর্বোচ্চ উপরে, যেখানে নর্দার্ন মোস্ট পয়েন্ট, মানে নর্দার্ন মোস্ট পয়েন্ট, যেটা আমরা জানি নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম কি, ইন্দিরা কল। ট্রান্স হিমালয় যেটাকে বলা হয় তোমার, ওটা ট্রান্স হিমালয় বলে, ওটার বাংলা সেরকম নেই, ওটা ট্রান্স হিমালয় বলা হয়। এটা কেবলমাত্র কোথায় আছে, এই ট্রান্স হিমালয়টা কেবলমাত্র জম্মু কাশ্মীরে রয়েছে। জম্মু কাশ্মীর লোকেশনটা কোথায়, কেবলমাত্র জম্মু কাশ্মীর থেকে তোমার হিমাচল প্রদেশ এর ট্রান্স হিমালয় রয়েছে, বাকিটা রয়েছে তিব্বতে। জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ, এবং বাকিটা কোথায় রয়েছে, বাকিটা তিব্বতে রয়েছে। তিব্বত, বাকিটা তিব্বতে রয়েছে। লোকেশন কি বললাম, ট্রান্স হিমালয় কোথায় কোথায় রয়েছে, ট্রান্স হিমালয় জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ, এবং বাকিটা তিব্বতে রয়েছে। ট্রান্স হিমালয়ের এভারেজ উচ্চতা কত, এভারেজ উচ্চতা হচ্ছে, গড় উচ্চতা 4000 মিটার। এভারেজ উচ্চতা হচ্ছে 4000 মিটার। বিভিন্ন বইয়ে, সরি এটা ভুল বললাম একটু, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে, এগুলোতে কনফিউশন করে দেয়। এভারেজ উচ্চতাটা বাদেই দাও, এখানে সর্বোচ্চ মালভূমি হচ্ছে, মনে রাখবে লাদাখ মালভূমি হচ্ছে ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ মালভূমি। তাহলে পয়েন্ট করবে সর্বোচ্চ মালভূমি। সর্বোচ্চ মালভূমি পয়েন্ট বাই পয়েন্ট পরপর আমি ইনফরমেশন শেয়ার করছি, পরপর লিখে যাবে। সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। সর্বোচ্চ মালভূমি কি বললাম, লাদাখ মালভূমি। এটা হচ্ছে সব থেকে উচ্চতম মালভূমি ভারতের। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি বলবে, লাদাখ মালভূমি। এই লাদাখ মালভূমি সর্বোচ্চ জায়গায় রয়েছে লাদাখ মালভূমি। এই লাদাখ মালভূমিতে আমরা জানি একটা বড়, সবথেকে বড় ন্যাশনাল পার্ক আছে আমাদের দেশের, যেটার নাম হচ্ছে হ্যামিস ন্যাশনাল পার্ক। এই লাদাখ মালভূমির, আর এখানে প্রধান গিরিপথ লিখে রাখবে, প্রধান গিরিপথ পরপর করে পয়েন্ট করবে। প্রধান গিরিপথ, এখানে মাউন্টেন পাস আছে, যে প্রধান গিরিপথ ট্রান্স হিমালয়ের কি কি আছে। প্রধান গিরিপথ লিখে রাখবে কারাকোরাম। কারাকোরাম পৃথিবীর সব থেকে বড় গিরিপথ, কারাকোরাম যে মাউন্টেন রেঞ্জ আছে এখানেই, এই কারাকোরাম মাউন্টেন রেঞ্জটা এই ট্রান্স হিমালয়ের মধ্যেই পড়ছে, কারাকোরাম মাউন্টেন রেঞ্জটা। এবং কারাকোরাম পাস, এই কারাকোরাম পাস হচ্ছে বলছে পৃথিবীর সর্বোচ্চ পাস, সর্বোচ্চ পাস। ঠিক আছে, সর্বোচ্চ পাস কারাকোরাম পাস, 5575, কত মিটার, 5575 মিটার।
5575 মিটার। এই কারাকোরাম পাস হচ্ছে সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ পাস, সর্বোচ্চ পাস বা গিরিপথ, গিরিপথ, গিরিপথ নট গিরিখাত, ঠিক আছে। কারাকোরাম আছে, তারপর লিখে রাখবে একটা ইম্পর্টেন্ট খারদুংলা পাস, খারদুংলা পাস, খারদুংলা পাস, খারদুংলা পাস বা খারদুংলা গিরিপথ। এটার উচ্চতা কত? খারদুংলা গিরিপথের উচ্চতা রাখবে 5602 মিটার, 5602 মিটার। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পাস, যেটা কারাকোরাম এই তোমার ট্রান্স হিমালয় রয়েছে। আমরা এখন কি ডিসকাস করছি? ট্রান্স হিমালয়। এখানের মধ্যে খারদুংলা পাস, সর্বোচ্চ সড়ক সেতু, ব্র্যাকেটে ইম্পর্টেন্স লিখে রাখবে, সর্বোচ্চ সড়ক সেতু রয়েছে এখানে, সর্বোচ্চ সড়ক সেতু খারদুংলা পাস, সর্বোচ্চ সড়ক সেতু রয়েছে খারদুংলা পাস। তাহলে কি প্রধান গিরিপথ কারাকোরাম পাস, এটি বললাম সর্বোচ্চ পাস, পৃথিবীর সর্বোচ্চ পাস। খারদুংলা পাস হচ্ছে পৃথিবীর একটা সর্বোচ্চ সড়ক সেতু, এটা হচ্ছে তোমার খারদুংলা পাস। এখানে আর কি আছে? প্রধান হিমবাহ, প্রধান হিমবাহ কি কি হিমবাহ আছে? হিমবাহর বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে গ্লেসিয়ার। গ্লেসিয়ার কিভাবে তৈরি হয়? গ্লেসিয়ার হচ্ছে পর্বতের উপরে যে জায়গাগুলোতে পুরো বরফ দিয়ে ঢাকা থাকে, সেই জায়গাগুলো থেকে গ্লেসিয়ার তৈরি হয়। গ্লেসিয়ার মানে কি? বরফের স্তূপ। তো সর্বোচ্চ গ্লেসিয়ার হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। কি বললাম? সিয়াচেন গ্লেসিয়ার। এটা হচ্ছে তোমার প্রধান হিমবাহ, সিয়াচেন হিমবাহ। এটা তোমরা প্রত্যেকেই জানো। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম, বৃহত্তম বলতে পারো, ভারতের বৃহত্তম সিয়াচেন গ্লেসিয়ার, ভারতের বৃহত্তম সিয়াচেন। এটা প্রত্যেকের নাম শুনেছো। এছাড়াও তোমরা আরো কয়েকটা গিরিখাতের নাম লিখে রাখবে, এই গ্লেসিয়ারের নাম লিখবে বল্টারো, BALTARO, ঠিক আছে। বল্টারো গ্লেসিয়ার বা বল্টারো হিমবাহ, বল্টারো গ্লেসিয়ার বা বল্টারো হিমবাহ। এটাও হচ্ছে তোমার অনেকটাই মোটামুটি 80 কিলোমিটারের মতো দীর্ঘ আছে। এটাও অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটা হিমবাহ। তাহলে দুটি হিমবাহের নাম বললাম, একটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, একটা বল্টারো গ্লেসিয়ার। এটা কোথায় রয়েছে? নাকি ট্রান্স হিমালয়ে রয়েছে। ট্রান্স হিমালয়ে এই দুটো হিমবাহ রয়েছে। প্রধান নদী কি কি আছে? এই ট্রান্স হিমালয়ের প্রধান নদী লিখে রাখবে, প্রধান নদী, মেন রিভার। প্রধান নদী কি কি আছে? প্রধান নদী আছে সিন্ধু আছে, সিন্ধু মানে যেটা ইন্দাস রিভার, এখানে ইন্দাস রিভার রয়েছে। প্রধান নদীর মধ্যে ইন্দাস লিখে রাখবে। ওদিকে রয়েছে তোমার, হ্যাঁ, নুব্রা আর গিলগিট। এই গিলগিটটা হচ্ছে তোমার এই ইন্দাসের একটা উপনদী। গিলগিট, সায়ক, এগুলো হচ্ছে ইন্দাসের উপনদী। কি কি নদী আছে? নুব্রা, নুব্রা ভ্যালি আছে একটা উপত্যকা, আর নুব্রা তো খুব বিখ্যাত ভ্যালি একটা। তো সিন্ধু আছে, নুব্রা আছে, গিলগিট আছে, এগুলো হচ্ছে নদীর নাম। এখানে ট্রান্স হিমালয়ের যে নদীগুলো প্রধান রয়েছে এইগুলো। এরপর প্রধান হ্রদ বলছি, এখানে কি কি লেক আছে? হ্রদ, হ্রদ হচ্ছে মনে রাখবে, হ্রদ বিখ্যাত কয়েকটা হ্রদের মধ্যে লিখে রাখবে প্যাংগং হ্রদ, একটাই লিখে রাখো প্যাংগং, ওয়েজফলা, আকার অনুসার, গ আর অনুসার, প্যাংগং, প্যাংগং হ্রদ। এই প্যাংগং হ্রদটা কোথায় রয়েছে? এই ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে। এটার বিখ্যাত কি? ফেমাস ফর চেঞ্জিং ইটস কালার। এই হ্রদটার জলটা বিভিন্ন সময় কালারটা চেঞ্জ হয়, ঠিক আছে। এই প্যাংগং হ্রদের উপর এখানে দেখবো অনেক অনেক মুভি, অনেক সিনেমা যেখানে ভালো শুট শুট করে এই জায়গাগুলোতে। প্যাংগং হ্রদ খুব ফেমাস, কারণ কোনো সময় জলের কালার একরকম, একটু পরে আলাদা তুমি কালার দেখতে পাবে, ঠিক আছে। চেঞ্জিং ইটস কালার, প্যাংগং হ্রদ বলছে এটার জন্য বিখ্যাত, এবং একটা ওয়ান অফ দা লার্জেস্ট বলতে পারো সল্ট ওয়াটার লেক। মানে এটা হচ্ছে একটা নোনা জলের হ্রদ, এটা সল্ট ওয়াটার লেক, নোনা জলের হ্রদ। আমাদের সব থেকে বড় নোনা জলের হ্রদ বা লেগুন কোনটি ভারতের? চিল্কা লেক। আচ্ছা, চিল্কা লেক একটি রামসার সাইট, ভারতের প্রথম রামসার সাইট। চিল্কা লেক কত সালে রামসার সাইটের তকমা পেয়েছে? 1981, 1981 চিল্কা লেক। আচ্ছা, এখানে প্যাংগং হ্রদের নাম বললাম, যেটা ট্রান্স হিমালয়ে রয়েছে, এবং এটা হচ্ছে কিসের জন্য বিখ্যাত? তার কালারটা চেঞ্জ করে বারবার, চেঞ্জিং ইটস কালার ইন এ কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে সে কিন্তু কালার চেঞ্জ করে। তাহলে আবার ট্রান্স হিমালয়টা রিপিট করছি, দেখো জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশের পর্যন্ত রয়েছে ট্রান্স হিমালয়, এবং বিখ্যাত মাউন্টেন রেঞ্জ গুলো লিখে রাখবে। এখানে কি কি বিখ্যাত মাউন্টেন রেঞ্জ আছে লিখে রাখো। উচ্চতম শৃঙ্গ কি কি আছে এখানে? উচ্চতম শৃঙ্গ, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, উচ্চতম শৃঙ্গ লিখবে লাদাখ, লাদাখ রেঞ্জ,
কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম, লাদাখ, জাসকার, কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জাসকার রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, কৈলাস হবে। জাসকার, লাদাখ, কারাকোরাম, এগুলো লিখে রাখো। ইম্পর্টেন্ট রেঞ্জের মধ্যে এই তিনটে, কারাকোরাম, লাদাখ, জাসকার, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রেঞ্জের মধ্যে পড়ছে। এবং এই প্যাংগং হ্রদটা আমরা বললাম চেঞ্জিং ইটস কালার, এবং এটা তোমার চায়না এই তিবেতের সাথে একটা বর্ডার শেয়ার করছে, ওই জায়গাটাতে কানেক্ট করছে তিবেতকে। তাহলে ভারতের সাথে তিবেতকে প্যাংগং হ্রদটা, চায়নার সাথে ইন্ডিয়ার তোমার যে জায়গাটার উপর ইন্ডিয়ান তিবেতের সাথে একটা লিঙ্ক তৈরি করছে এই প্যাংগং হ্রদ। তাহলে এখানে প্রধান নদী বললাম সিন্ধু, নুব্রা, গিলগিট। এখানে প্রধান গিরিপথ কারাকোরাম পাস, সেটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ। খারদুংলা পাস, এটা হচ্ছে একটা সর্বোচ্চ সড়ক সেতু। হিমবাহর মধ্যে সিয়াচেন গ্লেসিয়ার, ভারতের বৃহত্তম গ্লেসিয়ার। বাল্টারো গ্লেসিয়ার, যেটা একটা ইম্পর্টেন্ট গ্লেসিয়ার। ইম্পর্টেন্ট মালভূমি লাদাখ মালভূমি, খুব ইম্পর্টেন্ট মালভূমি রয়েছে। এগুলো হচ্ছে ট্রান্স হিমালয়ের মধ্যে, বোঝা গেছে। এরপরে আমরা যেটা পড়বো সব থেকে বিখ্যাত একটা জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে গ্রেট হিমালয়, বা যেটাকে বলা হচ্ছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো রয়েছে। হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ, যেগুলো হচ্ছে সব হিমাদ্রি হিমালয়ের মধ্যে রয়েছে। হিমাদ্রি হিমালয় কেন রয়েছে? কারণ হিমাদ্রি হিমালয় সর্বোচ্চ হিমালয়ের জায়গা, মানে ইম্পর্টেন্ট পিক গুলো রয়েছে, এবং সেখানে বরফ জমা হয়ে থাকে, যেটাকে বলছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়কে গ্রেটার হিমালয় বলা হয়। কি বললাম? গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়, বা যেটাকে হিমাদ্রি হিমালয় বলা হয়। এবং হিমাদ্রি হিমালয়ের মধ্যে ওই বাঘটা যেটা দেখাচ্ছিলাম এটা রয়েছে, যেটা ইম্পর্টেন্ট অনেকগুলো রেঞ্জেস এর কথা আমি বলেছি। কি কি রেঞ্জ আছে হিমাদ্রি হিমালয় ইম্পর্টেন্ট রেঞ্জ? নাঙ্গা পর্বত আছে, তারপর বলো পরপর। কামেট, নন্দা দেবী, মাকালু, ধোলাগিরি, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, এরকম ইম্পর্টেন্ট বড় বড় পিক আছে। নন্দা দেবী, নন্দা দেবী হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব সিচুয়েটেড, ভারতের টেরিটরির মধ্যে সর্বোচ্চ পিক হচ্ছে হিমালয়ের কি নন্দা দেবী, ৭,৮১৭ মিটার। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? ৮,৫৯৮। হ্যাঁ, 98, ৮,৫৯৮। আচ্ছা, মাউন্ট এভারেস্টের প্রত্যেকে মোটামুটি উচ্চতা জানো। এতে হিমাদ্রি হিমালয়ের মধ্যে হিমালয়ের সর্বোচ্চ যে ইম্পর্টেন্ট পিক গুলো রয়েছে সেটা রয়েছে সব হিমাদ্রি হিমালয়ে। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট পিক আমাকে বলতে হচ্ছে না। মেজর রিভার্স, এখানে কি কি রিভার্স আছে লিখে রাখ, কি কি নদী এই হিমাদ্রি হিমালয় থেকে তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে পারেনিয়াল রিভার্স। পারেনিয়াল মানে কি? সারা বছর ধরে এই নদীগুলোতে জল থাকে, কোনো একটা সময় নয়। দক্ষিণ ভারতের মোস্ট অফ দা রিভার এগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী, কিন্তু এখানে সব রিভার গুলো হচ্ছে পারেনিয়াল রিভার, মিনস এগুলো বরফ গলা জলে পুষ্ট, এগুলো সারা বছর ধরে জল থাকে, এখানে কখনো জল শুকিয়ে যায় না। ইম্পর্টেন্ট রিভার্স বলতে লিখে রাখবে গঙ্গা, যমুনা, ইন্দাস। গঙ্গা, যমুনা, ইন্দাস, ঠিক আছে। গঙ্গা, যমুনা, ইন্দাস, এছাড়াও ব্রহ্মপুত্র, সতলুজ, ব্রহ্মপুত্র, সতলেজ বা সতলুজ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রিভার। আচ্ছা, ইম্পর্টেন্ট গ্লেসিয়ার, কয়েকটি হিমবাহ আছে। হিমবাহ কি কি আছে? হিমবাহ লিখে রাখবে গঙ্গোত্রী, যমুনোত্রী, গঙ্গোত্রী আছে, যমুনোত্রী আছে, সিয়াচেন আছে, জেমু আছে, সিয়াচেন, তারপর হচ্ছে জেমু, সিয়াচেন আছে, জেমু আছে, পিন্ডারি আছে, পিন্ডারি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হিমবাহ। পাসেস বা গিরিখাত, তোমরা জানো যে যে হিমবাহ গুলোর কথা বললাম সেই হিমবাহ গুলো কোন কোন রিভার তৈরি হচ্ছে। গঙ্গোত্রী থেকে তোমরা জানো যে ভাগীরথী রিভার তৈরি হচ্ছে। আচ্ছা, গঙ্গা রিভার ভারতের মধ্যে কত কিলোমিটার বয়ে গেছে? গঙ্গা নদীর দৈর্ঘ্য 25 কিলোমিটার দৈর্ঘ্য, 25। আচ্ছা, যমুন যেটা হচ্ছে তোমার ইন্দাস রিভার, সিন্ধু নদী, কত কিলোমিটার মোটামুটি বয়ে গেছে?
সিন্ধু নদী কত কিলোমিটার বয়ে গেছে? 709, 709 কিলোমিটার। সিন্ধু রিভার এবং তার যে উপনদীগুলো আছে তোমরা জানো। আচ্ছা, পার্সেস বা গ্রিক হাত, ইম্পর্টেন্ট গ্রিক হাত লিখে রাখবে। জজিলা, জজিলা, সিটকিলা, জজিলা। লা মানে পাস বা গ্রিক হাত, ঠিক আছে। জজিলা, সিপকিলা, বাংলাতে লিখতে পারো সিপকিলা, আমার শুনে শুনে লিখতে পারো বানান করে, সিপকিলা, জজিলা, ঠিক আছে। তারপর ধরো নীতি পাস, NITI, নীতি পাস, লিপু লেক বা লিপু পাস, লিপু লেক পাস। তারপর লিখে রাখবে মানা পাস, MANA, মানা পাস। আচ্ছা, তোমাদের মাউন্টেন যে পাস গুলো আছে আমাদের মানে এই জায়গাগুলোতে, প্রত্যেকটা মাউন্টেন ইম্পর্টেন্ট পাস কাকে কানেক্ট করছে এটা আমি আলাদা করে পাঠিয়ে দেবো তোমাদেরকে, একটু লিখে নেবে যে কোন কোন পাস কাকে কানেক্ট করছে। বুঝে গেছে? তাহলে এই জায়গাটা হয়ে যাবে। তাহলে কি বললাম, হিমবাহ হচ্ছে গঙ্গোত্রী, যমুনোত্রী, সিয়াচেনের কথা শুনেছি, জেমু আছে আর পিন্ডারি আছে, এই দুটো নতুন নাম। পাসেস হচ্ছে জজিলা, সিটকিলা। সিটকিলা পাসের মধ্য দিয়ে মনে রাখবে যে সুতলেজ রিভার, শতদ্রু নদী ভারতে ঢুকেছে, সিটকিলা পাস। এই সিটকিলা পাসের মধ্য দিয়ে শতদ্রু বা সুতলেজ রিভার ভারতে প্রবেশ করেছে, সিটকিলা পাস। সিটকিলা পাসের মধ্য দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। সিটকিলা পাসের মধ্যে দিয়ে শতদ্রু নদী ভারতে ঢুকেছে। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট পাস হয়ে গেল, এখানে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট যে যে জিনিসগুলো যেভাবে তোমাকে সাজিয়ে দিচ্ছে ইনফরমেটিভ ভাবে সেরকম ভাবে নেই। এরপর পরে আমরা যাব যেটা হচ্ছে তোমার হিমাচল হিমালয়, যেটা হচ্ছে মিডিল হিমালয়। এরপর যেটা বলবো হিমাচল হিমালয়, আমি বললাম পাস গুলো পাঠিয়ে দেবো কাকে কি কানেক্ট করছে, কে কাকে কানেক্ট করছে। এরপর যেটা পড়বো দেখো, যেটা হচ্ছে মিডিল হিমালয় বা যেটাকে বলা হচ্ছে হিমাচল হিমালয়, হিমাচল হিমালয় বা এটাকে বলা হয় ইংলিশে কি বলা হয়, লেসার হিমালয়। এটা ভুললে হয়ে যায় অনেকের, লেসার হিমালয়টাকে ভেবে নেয় যে আউটার হিমালয়। আউটার হিমালয়টা হচ্ছে তোমার শিবালিক হিমালয়, কিন্তু লেসার হিমালয় মানে হচ্ছে হিমাচল হিমালয় বা যেটা হচ্ছে মিডিল হিমালয়, ঠিক আছে। লেসার হিমালয় বা যেটাকে হিমাচল হিমালয় বলা হয়। এই গ্রেট হিমালয়ের হাইট মোটামুটি 6000, এখানে মোটামুটি 3.5 থেকে 4000। এর এভারেজ হাইটটা মোটামুটি 3.5 থেকে এভারেজ হাইট, গড় উচ্চতা মোটামুটি 3500 থেকে 4000 মিটার। এগুলো মিটার হবে, ঠিক আছে, প্রত্যেকটাই মিটার হবে। ইম্পর্টেন্ট এখানে যদি তুমি মাউন্টেন রেঞ্জ লিখতে চাও মিডিল হিমালয়, তাহলে লেখো মাউন্টেন রেঞ্জ বা পর্বত শ্রেণী কি কি আছে এই মিডিল হিমালয়। মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ কি কি আছে লিখে রাখো, পীরপঞ্জাল, পীরপঞ্জাল, ধৌরাধর, পীরপঞ্জাল, ধৌলাধর, পীরপঞ্জাল, ধৌলাধর, নাগডিব্বা, নাগডিব্বা, মহাভারত রেঞ্জ, এটা নেপালে আছে বেশিরভাগ জায়গা, বেশিরভাগটা। মহাভারত রেঞ্জ, এটা বেশি মোস্ট অফ দ্য পোর্শন ইজ নেপাল, নেপালে রয়েছে মাউন্টেন রেঞ্জ নেপাল, এবং রয়েছে যেটার নাম বললাম কি মহাভারত রেঞ্জ, পীরপঞ্জা, ধৌলাধর, নাগটিব্বা, মহাভারত রেঞ্জ। আচ্ছা, এখানে কিছু হিল স্টেশন দেখতে পাওয়া যায়, পর্বত হিল স্টেশন। হিল স্টেশন মানে তোমরা জানো আমাদের কিছু মাউন্টেন রেলওয়ে, তোমরা জানো আছে আমাদের ভারতে 3টে মাউন্টেন রেলওয়ে আছে। সিমলা কালকা রেলওয়ে একটা, ঠিক আছে, সিমলা থেকে কালকা। সিমলার যে ক্যাপিটাল হচ্ছে তোমার হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের ক্যাপিটাল কোথায়, সিমলা। সিমলা থেকে কালকা রেলওয়ে আছে, সিমলা কালকা রেলওয়ে, যেটাকে বলা হয় একটা মাউন্টেন রেলওয়ে। নাম্বার 2 হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং একটা হিমালয়ান রেলওয়ে আছে। আরেকটা হচ্ছে কোথায় আছে, নীলগিরিতে আছে, নিচ দিকে সাউথ ইন্ডিয়ায় নীলগিরি, নীলগিরি রেলওয়ে, যেটা মাউন্টেন রেলওয়ে। ভারতের 3টে রেলওয়ে আছে মাউন্টেন রেলওয়ে,
এই তিনটে মাউন্টেন রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে এই তিনটে রেলওয়ে, মাউন্টেন রেলওয়ে। আচ্ছা, কিছু হিল স্টেশন আছে, পর্বতের কোলে কিছু স্টেশন মানে শহর আর, যেমন ধরো মুসৌরি, নৈনিতাল, ঠিক আছে। কিছু ইম্পর্টেন্ট হিল স্টেশন লিখে রাখবে, ইম্পর্টেন্ট হিল স্টেশনের মধ্যে সিমলা, মুসৌরি, নৈনিতাল। সিমলা, মুসৌরি, মুসৌরি, নৈনিতাল। সিমলা, মুসৌরি, নৈনিতাল, রানীক্ষেত, ডালহৌসি, ডালহৌসি, রানীক্ষেত, রানীক্ষেত, ডালহৌসি, এগুলো হচ্ছে হিল স্টেশন। আচ্ছা, এখানে কিছু দুনস আছে, দুনস। দুনস মানে হচ্ছে দুটো পাহাড়ের মাঝে যে নিচু জায়গাটা, সেই জায়গাটা যেমন ভ্যালি বলা হয় সেরকম দুনসও বলা হয়। দুটো পাহাড়ের মাঝে যে উপত্যকা রিজিয়ন, যেটা নিচু জায়গা, দুটো, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এই যে মাঝে যে জায়গাটা, সেই মাঝের জায়গাটাকে বলা হয় দুনস। দুটো পাহাড়ের মাঝে যে নিচু জায়গা সেটাকে দুনস বলা হয়, বা ভ্যালিও বলা যেতে পারে। তো দুন বললে কয়েকটা দুন, এই সরি, দুনটা একটু ভুল হলো, 1 মিনিট দ্বারা দুনটা কাটো তো। এখানে তোমার ইয়েটা লেখো, এখানে ভ্যালিটা লেখো, দুনসটা ইয়েতে লিখবো আমরা, ওই পরের যে হিমালয়ের পার্টটা আছে সেটাতে শিবালিক হিমালয়ের দুন পাওয়া যায়, ওইগুলো ভুল বলা হয়ে গেল। ভ্যালিজ আছে এখানে, এখানে কি কি ভ্যালিজ আছে লিখে রাখো। কাশ্মীর ভ্যালি, কি বললাম, কাশ্মীর ভ্যালি। কোয়েশ্চেন আছে পরীক্ষাতে, ডাব্লিউবিসিএস প্রিলিমস তো কোয়েশ্চেন এসছে যে কাশ্মীর ভ্যালি নিচের কাদের মধ্যে রয়েছে, ট্রান্স হিমালয়, বা বললো যে পীরপঞ্জাল, লাদাখ, লাদাখ জাস্কার, এই ধরনের একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, মানে খুব ইনফরমেটিভ কোয়েশ্চেন, যে বলবে যে কাশ্মীর ভ্যালি কোন হিমালয়ের মধ্যে লিখেছে। কাশ্মীর ভ্যালি লিখে পর ব্র্যাকেটে লিখো, কাশ্মীর ভ্যালি রয়েছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয় ও মিডিল হিমালয় বা লেসার হিমালয়। তাহলে গ্রেটার এবং লেসার, কাশ্মীর ভ্যালি কাদের মধ্যে রয়েছে, কাশ্মীর ভ্যালি রয়েছে গ্রেটার বা হিমাদ্রি হিমালয় ও মিডিল হিমালয়, বা যেটাকে বলা হচ্ছে হিমাচল হিমালয়। তাহলে হিমাদ্রি হিমাচলের মাঝে, গ্রেটার এবং লেসারের মাঝে রয়েছে কাশ্মীর ভ্যালি, মোস্ট বিউটিফুল প্লেস অফ আমাদের ইন্ডিয়ার, বলতে পারো সব থেকে বিউটিফুল জায়গা কাশ্মীর ভ্যালি। আরো দুটো ভ্যালির নাম লিখে রাখো, আর একটা দুটো ভ্যালির নাম লিখে রাখো, একটা হচ্ছে কুলু ভ্যালি, কাংরা ভ্যালি, কাংরা, আর একটা হচ্ছে কুলু। নাম শুনেছো, কুলু ভ্যালি, কাংরা ভ্যালি, এগুলো হচ্ছে একটা একটা উপত্যকা। কুলু ভ্যালি, KULU, কুলু ভ্যালি, আর একটা হলো কাংরা ভ্যালি। আচ্ছা, কুলু ভ্যালিটা লিখে নেবে, কুলু ভ্যালিটাও রয়েছে হিমাচল প্রদেশ, এটাও রয়েছে হিমাচল প্রদেশ, দুটোই হিমাচল প্রদেশ। কুলু ভ্যালি কাদের মধ্যে রয়েছে লিখে রাখো ব্র্যাকেটে, কুলু ভ্যালি রয়েছে পীরপঞ্জাল এবং ধৌলাধরের মধ্যে, পীরপঞ্জাল ও ধৌলাধর। পীরপঞ্জাল ও ধৌলাধরের মধ্যে যে ভ্যালিটা রয়েছে যেটা হচ্ছে কুলু ভ্যালি। কুলু ভ্যালি এবং কাংরা ভ্যালিটা অতটা ইম্পর্টেন্ট, মানে পরীক্ষাতে কম দেখেছি। এটা হচ্ছে হিমাচল প্রদেশ। কাশ্মীর ভ্যালি বললাম গ্রেটার হিমালয় আর লেসার হিমালয়ের মধ্যে কাশ্মীর ভ্যালি। কুলু ভ্যালি বললাম পীরপঞ্জাল ও ধৌলাধরের মাঝে রয়েছে, ঠিক আছে। এখানে ফেমাস কি কি গাছ দেখতে পাওয়া যায়, পাহাড়ি এলাকাতে যে ধরনের ভেজিটেশন আমরা দেখতে পাই সেটা হচ্ছে পাইন, ফার, স্প্রুস, এই ধরনের গাছ যেগুলো পাহাড়ি অঞ্চলে জন্মায়, যেগুলোকে পাহাড়ি অঞ্চলে উদ্ভিদ বলা হয়, পাইন, ফার, যেগুলো দীর্ঘ, অনেক দীর্ঘ হয় উদ্ভিদ গুলো, এবং তাদের পাতাগুলো দেখবে এরকম অনেক বড় বড় লম্বা, মানে অনেক উপর থেকে নিচ অব্দি, এবং ত্রিকোণাকার, একটা কোণাকার হয়, এরকম ত্রিভুজের মতো গাছগুলো হয় অনেকটা, পাতাগুলো দেখে মনে হয় দূর থেকে। এবং প্রত্যেকটা গাছের পাতায় দেখবে পাতাগুলো অনেক তেলতেলে হয়, এবং সেখানে পাতাগুলোর উপরে এক ধরনের ওয়েলি কোটিং থাকে, ওয়েলি তেল জাতীয় কিছু জিনিস যেন পাতার উপর দেওয়া থাকে। কেন দেওয়া থাকে, কারণ যখন তুষারপাত হয়, স্নোফল হয়, বরফ যখন পড়ে গাছের উপর দিয়ে, ইজিলি যাতে বরফগুলো ওই পাতায় না ধরে নিচে পড়ে যায়। তার জন্য ওই এলাকায় যে গাছগুলো হয় বেশিরভাগ হিমালয়ের পাদদেশ অঞ্চলে, বা যেখানে পাহাড়ি অঞ্চলের যে গাছ পাইন, ফার, স্প্রুস, যে গাছগুলো এই ধরনের লম্বা দীর্ঘ হয়, এবং বেশিরভাগ গাছ তোমার এই ত্রিকোণাকৃতির মতো হয়,
যেমন দেবদারু, পাইন, ফার, স্প্রুস থেকে শুরু করে প্রত্যেকটা গাছের পাতাগুলো এরকম হয়, এক ধরনের তেলতেলে কোটিং থাকে, যেটার জন্য যাতে বরফগুলো গাছের পাতার মধ্যে না ধরে থেকে যায়। ঠিক আছে, এগুলো বেসিক। আর ন্যাচারাল ভেজিটেশন, ন্যাচারাল ভেজিটেশন মানে কি? ন্যাচারাল মানে কি জানো তো? প্রাকৃতিক বা স্বাভাবিক ভাবে যে উদ্ভিদ তৈরি হয়, নেচার থেকে ন্যাচারাল ওয়ার্ডটা আসছে। যেমন ধরো আফ্রিকার জঙ্গলে এত গাছ আছে, কেউ লাগিয়েছে কি? গাছগুলো অটোমেটিক্যালি তৈরি হয়েছে। এই জন্য এগুলোকে ন্যাচারাল ভেজিটেশন। তুমি একটা টবে গাছ লাগিয়েছো, সেটা তোমার ভেজিটেশনের মধ্যে পড়ছে না, ন্যাচারাল ভেজিটেশন। সেটা সেটা ন্যাচারাল ভেজিটেশন নয়। ন্যাচারাল ভেজিটেশন হচ্ছে যেটা তোমার অটোমেটিক্যালি গ্রো করেছে একটা রিজিয়ন, পার্টিকুলার এরিয়া ধরে। যেমন ধরো মরুভূমি অঞ্চলে যে গাছ কেউ লাগিয়ে দিতে গেছিল কি? মরুভূমি অঞ্চলে যে ক্যাকটাস জাতীয় গাছ, কাটা জাতীয় গাছ, যেগুলোকে জেরোফাইট বলা হয়। হ্যালোফাইট কোন গাছগুলোকে বলা হয়? হ্যালোফাইট লবণাক্ত উদ্ভিদে, লবণাক্ত উদ্ভিদ যেগুলো লবণাক্ত জলাভূমিতে দেখতে পাওয়া যায়, সেগুলোকে হ্যালোফাইট বলা হয়। তাহলে এই ধরনের গাছের বিভিন্ন ন্যাচারাল ভেজিটেশন আলাদাভাবে পড়বো, তখন আমরা বলবো। তো এখন দেখো, এরপর মিডিল হিমালয় বা হিমালয় আর সেরকম কিছু নেই। এরপর আমরা যাব লাস্ট হিমালয়ের পার্ট, সেটা হচ্ছে অব হিমালয়, বা যেটা হচ্ছে তোমার আউটার হিমালয়। আউটার হিমালয় ইংলিশে বলা হয় আউটার হিমালয়, বাংলাতে বলছি আমি অব হিমালয়। আর এটাকে বলছি হিমাচল হিমালয়, সরি শিবালিক, শিবালিক হিমালয়, শিবালিক হিমালয়, বা যেটাকে বলছে অব হিমালয়। এবং এখানে এখানে কি হয়, একটা জিনিস ঘটনা বুঝে রাখো। যখন পাহাড়ের উপর থেকে, ধরো এটা একটা পাহাড় পর্বতমালা, হিমালয়ের এই যে অংশটা, ধরো পাহাড়ের এই অংশটা হচ্ছে অব হিমালয়, এটা হচ্ছে সীমাদ্রি হিমালয়, এই মাঝে হচ্ছে শিবালিক, এই হিমাচল, আর এই নিচেরটা হচ্ছে শিবালিক। একটা নদী যখন এই গ্লেসিয়ার থেকে, ধরো এখানে গ্লেসিয়ার থেকে উপর থেকে একটা নদী বয়ে আসছে, নদী বয়ে আসার সময় সেই পাহাড়ের উপর থেকে নুড়ি কাকড়ি যখন আসছে, জোরে পড়ছে, বা কোনো একটা ঝর্ণা আসছে, যে ঝর্ণার জলটা জোরে এখানে পড়ছে, অটোমেটিক্যালি এই জায়গাটা একটু খাল হবে, এবং এই জায়গার মাটিটা সরে যাবে এদিক ওদিক। এবং এর ফলে কি হয়? সয়েল ইরোশন হয়। সয়েল ইরোশন মানে কি? মাটি ক্ষয় বা ভূমি ক্ষয় আমরা দেখতে পাই এই শিবালিক হিমালয়ে। তাহলে শিবালিক হিমালয় একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, যেখানে ভূমি ঢালের একটা পরিবর্তন হয়, যেখানে উপর থেকে, নদীর উপর থেকে জল যখন বয়ে আসছে, নুড়ি কাকর বালি পাহাড়ি ঝর্ণার সাথে, বা কোন একটা হিমবাহ থেকে যখন নদী তৈরি হচ্ছে, সেই নদীর জল যখন আসছে এই হিমাচল শিবালিক হিমালয়ে, শিবালিক হিমালয়ে কি হচ্ছে? একটা ভূমি ক্ষয়, একটা মেন ইম্পর্টেন্ট একটা কজ হিসাবে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সয়েল ইরোশন, বা সেই জায়গাতে ল্যান্ডস্লাইড হতে পারে, ভূমির ধস তৈরি হতে পারে। ধর একটা জায়গাতে খাল হয়ে গেল, কোনোভাবে ভূমি সেই জায়গায় ধস তৈরি হতে পারে। তোমরা অনেক ভূমির ধসের এক্সাম্পল শুনেছো। এবং এখানে ইম্পর্টেন্ট কয়েকটা দুনের নাম লিখে রাখবে। দুন, দুন আর ভ্যালি জিনিসটা প্রায় একই। দুন আর ভ্যালি জিনিসটা প্রায় একই। দুনস মানে হচ্ছে যে জায়গাগুলো দুটো পাহাড়ের মাঝে, যে অঞ্চলটা নিচু জায়গা, সেটাকে দুন বলা হয়। আর ভ্যালি মানে ওই একই রকমের। এখানে লিখে রাখবে কি কি দুন আছে, নাকি দেরাদুন আছে, দ্য ক্যাপিটাল অফ উত্তরাখণ্ড স্টেট দেরাদুন, পাটলিদুন, পাটলিদুন আছে, দেরাদুন, পাটলিদুন। আরেকটা আছে কোটলিদুন, কোটলি, KOTLY, কেটলিদুন, কটলি, কটলিদুন। এটা হচ্ছে তিনটে দুন আছে এই হিমাচল শিবালিক হিমালয়। এভারেজ হাইট হচ্ছে 900 থেকে 1200 মিটার মোটামুটি। এটা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে প্রায় অসম পর্যন্ত বিস্তৃত। লিখে রাখবে জম্মু কাশ্মীর থেকে অসম পর্যন্ত বিস্তৃত, অসম বা আসাম পর্যন্ত বিস্তৃত। তাহলে হিমাদ্রি হিমাচল এবং হিমাচল হিমালয় প্রস্তুতির পর, হিমালয় গঠনের পর, নদী বাহিত পলি বালি তেথিস সাগরের সঞ্চয়ের ফল এই হিমালয় পর্বতের এই অংশে তৈরি হয়েছে। তাহলে কিভাবে তৈরি হয়েছে বললাম, যে হিমাদ্রি হিমাচল হিমালয়ের গঠনের পর এই যে নুড়ি কাকর বালি, সেগুলো তেথিস সাগরের, এটা তো তেথিস সাগর ছিল, তেথিস সাগরের পলিমাটির সাথে জমা হয়ে আস্তে আস্তে এই শিবালিক হিমালয়, বা যেটাকে বলা হচ্ছে আউটার হিমালয়, এর উদ্ভব হয়েছে, এর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা জম্মু কাশ্মীর থেকে আমি বললাম। বিভিন্ন শিবালিককে, জম্মু কাশ্মীরকে জম্বু পাহাড় বলা হয়। বিভিন্ন জায়গায় নাম আছে, যেমন অন্ধ্রপ্রদেশে, সরি অরুণাচল প্রদেশে ডাফলা, মিসমি এই নামে ডাকা হয়।
তাহলে জেরাদুন বললাম সব থেকে বৃহত্তম দুন ভারতের, দেরাদুন বৃহত্তম সব থেকে দুন, মনে রাখবে। পাটলি দুন, এগুলো এগুলো সুবিখ্যাত জনবহুল এলাকা, এখানে একটা পর্যটকদের ভিড় আমরা দেখতে পাই। তাহলে এই রিলেটেড আমরা কিছু আরো কোশ্চেন দেবো, এমসিকিউ, যে কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করো, তোমরা যদি কোনো জায়গা থেকে করতে পারো করতে পারো। এছাড়াও আমি কিছু তোমাদেরকে আরো দেবো, যে জায়গাগুলো এখানে ইনফরমেটিভ, যে ইনফরমেশন গুলো হিমালয়ের পার্ট গুলো থেকে ছিল সেগুলো আমি আজকে বলে দিলাম। এরপর এই জায়গাগুলো থেকে উত্তর ভারতের যে পার্বত্য অঞ্চল সেই জায়গাটা হয়ে গেল, সেই জায়গা থেকে এরপর এমসিকিউ আমরা প্রোভাইড করব। উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের পর সমভূমি অঞ্চল আছে, সমভূমি অঞ্চলের পর আমাদের মালভূমি অঞ্চল, এদিকে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বা মরুভূমি অঞ্চল, কোস্টাল রিজন, এই জায়গাগুলো আলাদা আলাদা ভাবে সব ডিসকাশন হবে, পড়ে যাও রেগুলার বেসিসে। নেক্সট ক্লাসে বাকি এমসিকিউ গুলো আমরা করবো।